আমি ভারত সরকারের আমন্ত্রণে সেখানে গিয়েছিলাম। ওখানে বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তির সাথে আমার খোলামেলা আলাপ আলোচনা হয়েছে। তবে সেই আলাপ আলোচনা কার কার সঙ্গে হয়েছে এবং কী বিষয় নিয়ে হয়েছে এগুলো বিষয়ে আমি বিস্তারিত কিছু বলতে পারবো না, কারণ আলাপগুলো ওইভাবে করা হয়েছে। ওনারা যদি কোনো প্রকাশ করতে চান করবেন, আমার পক্ষ থেকে ওনাদের পারমিশন ছাড়া আমি কোনো কথা বলতে পারবো না। আমার পক্ষ থেকে ওনাদের পারমিশন ছাড়া আমি কোনো কথা বলতে পারবো না। এই যে একদম রয়ের গুলি, এটা দেখছেন? এটা নাম কি জানি, AK-47 এটা কিন্তু ওপেন, একদম ওপেন ফায়ার করে। এই যে দেখছেন, ওপেন ফায়ার করে। ম্যাগজিন আছে দেখছেন, এই যে ম্যাগজিনটা খুলে রাখছে দেখছেন। লাইভ, এটা একদম লাইভ। দেখেন, এই যে দেখেন, দেখছেন ভারতীয়রা, দেখছেন? সবাই দেখেন, সবাই দেখেন, সবাই দেখেন। একটা মানুষ আগে আসতেছে না, একটা মানুষ আগে আসতেছে না। সাধারণ জনগণ ছাড়া একটা মানুষ আগে আসতেছে না। একটা প্রেস নাই এখানে। বাড্ডা থানায় লাশের উপর লাশ ফেলাইছে ওরা সন্ধ্যা থেকে। এখনো থানার ভিতরে কয়েকটা লাশ ফেলাই রাখছে, আটকায় রাখছে, লাশ বের করতে দিতেছে না ওনারা। ওখানে গেলেই ওনারা ব্রাশ ফ্রাই করতেছে। এখন বলেন আমাদের কি করা দরকার? এই যে ভাইয়ের কাছে দেওয়া হয়েছে, সবার অনুমতি নিয়ে কিন্তু দেওয়া হয়েছে। সবার অনুমতি নিয়ে দেওয়া হয়েছে, হ্যান্ড ওভার করছে। এটা পরে পরবর্তীতে ক্ষমতা বুঝাই দেওয়া হবে। হ্যাঁ, আজ নাইলে ম্যাগজিন পুরো খালি। আপনারা চলে যান, আপনারা চলে যান। আমি ভারত সরকারের আমন্ত্রণে সেখানে গিয়েছিলাম। ওখানে বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তির সাথে আমার খোলামেলা আলাপ আলোচনা হয়েছে। তবে সেই আলাপ আলোচনা কার কার সঙ্গে হয়েছে এবং কী বিষয় নিয়ে হয়েছে এগুলো বিষয়ে আমি বিস্তারিত কিছু বলতে পারবো না, কারণ আলাপগুলো ওইভাবে করা হয়েছে। ওনারা যদি কোনো প্রকাশ করতে চান করবেন, আমার পক্ষ থেকে ওনাদের পারমিশন ছাড়া আমি কোনো কথা বলতে পারবো না। আমার পক্ষ থেকে ওনাদের পারমিশন ছাড়া আমি কোনো কথা বলতে পারবো না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দেশবাসী, কেমন আছেন? আজ 5ই আগস্টের পর আজকের দিন হচ্ছে 29শে আগস্ট 2025। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো, এই এখন অনলাইনে যে খবরটি দেখলাম আমরা, আমাদের দেশে একজন রাজনীতির চিরচেনা মুখ জনাব নুরুল হক নূর, সে সাবেক ডাকসুর বিপি ছিলেন। সে বাংলাদেশে ফেসিবাদী হাসিনার এগেনস্টে অনেক ভূমিকা পালন করেছেন, তাকে মানে অভ্যুত্থানের মাধ্যমে সরিয়ে দেওয়ার জন্য। এই শেখ হাসিনা তারপর হামলা চালিয়েছে, তারপরে 2018 সালে কত হামলা হলো দেখলাম। আজ যখন এই ভিপিনুর উপর আবার পুলিশ লীগ, সেনাবাহিনী লীগ হামলা, তখন আমাকে একটা কথা বলতেই হচ্ছে। সেটা হচ্ছে 2024-এর গণ অভ্যুত্থান চলাকালীন সময় আমি নিজ চোখে দেখেছিলাম আমাদের উপর যখন সেনাবাহিনীর কর্মকর্তারা গুলি চালিয়েছিল, তখন আমরা যে ঐক্য ছিল, ইউনিটি ছিল, এটা থেকে দূরে সরে গেলাম। যেভাবে পারলাম দৌড়িয়ে গেলাম। আমি আমার স্বাস্থ্যগত কারণে দৌড়াতে পারি নাই, তখন আমি রাস্তার পাশে যে ঝোপঝাড় থাকে সেই ঝোপঝাড়ে লুকাই গেলাম, সেখানে আশ্রয় লইলাম। সেখানে আশ্রয় লইবার পর আমি দেখতে পাইলাম, আমি যেখানে আশ্রয় নিয়েছি তার ঠিক সামনে বরাবর সেনাবাহিনীর গাড়িটা এসে ঢুকেছে। আমি আল্লাহর কাছে ওয়াইনুস পড়তেছিলাম, আল্লাহর কাছে ক্ষমা চাইতেছিলাম। তখনই সেনাবাহিনী কর্মকর্তাদের কথোপকথন, তাদের কথাবার্তা শুনতে পেলাম। তাদের ভিতরে অনেক সেনাবাহিনীর কর্মকর্তা হিন্দি ভাষাতে কথা বলেছিল, আমি নিজ কানে শুনেছিলাম। তখন তারা বলছিল, जितना आएगा सामने उतना मारो, ऊपर से हमारा ऑर्डर है, ये 17 জনতা को इधर से बाहर करो। এরকমই কথা ছিল বা এরকম একটা ভাষা ছিল। আমি সম্পূর্ণ পুরোপুরিভাবে শুনতে পারি, যেহেতু আমি নিচ্ছিলাম, গাড়ির ইঞ্জিনের আওয়াজ ছিল এবং আমি দেখছিলাম সেনাবাহিনী গুলি করছিল। আমরা তখন সম্ভবত 4 আগস্ট হবে ঘটনাটা, সেনাবাহিনী গুলি করছিল। তখন আমরা অনেকক্ষণ পর 1 ঘন্টা 1.5 ঘন্টা চুপচাপ শুয়েছিলাম। তারপর দেখলাম যে রাস্তায় সেনাবাহিনী আছে। যখন দেখলাম সেনাবাহিনীর গাড়ি নিয়ে রাস্তা পার হওয়ার পর বাড়িতে আসা শুরু করলাম। রাস্তার প্রতি একটু হেঁটে হেঁটে যাচ্ছিলাম, তখনই দেখছি যে একজন ছাত্র নিহত, অজ্ঞান হয়ে রয়েছে, শরীরে রক্ত যাচ্ছে। আমরা কেউই তখন ভাবতে পারি নাই আমাদের ছাত্র ভাইগুলোর উপর এই নির্মম হত্যাযজ্ঞ চালায়নি এই সেনাবাহিনী। আজকে নুরুর উপর হামলা হয়েছে বলে আমি আজকে আমার মুখ খুলছি। 1 বছর পর আমার মুখটা খুললাম আজকে। এই ওয়াকারুজ্জামান কাকা, তিনি শেখ হাসিনার আত্মীয়। মনে রাখবেন, আওয়ামী লীগ হচ্ছে বাংলাদেশের ক্যান্সার। সেটা যেই হোক আওয়ামী লীগের, সে আওয়ামী লীগ পরিবারের জামাই। 24-এর গণ অভ্যুত্থান চলাকালীন সময় এই দেশে
যে হামলা মামলা চালিয়েছিল সেনাবাহিনী সেটাকে গোপন করা হইয়াছে। আমি নিজ চোখে তা দেখিয়াছি। সেনাবাহিনী গুলি চালাইয়াছিল, হাজারো ছাত্র জনতা মরিয়াছিল। কিন্তু দুঃখের ব্যাপার, আমরা তা দেখিবার পরও এই মিডিয়া থেকে 24-এর গণ অভ্যুত্থানটাকে গোপন করেছে কারা, আল্লাহ তাকে ভালো জানে। আজকে নুরুল হক নুরের উপর যে হামলাটা চালানো হইয়াছে সেটা মূল কারণ ছিল বাংলাদেশের ভারতের ভাইবি রাজনৈতিক দল জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার লক্ষ্যে এবং জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের উরুফে দিল্লি কাদেরকে অ্যারেস্ট করার জন্য বিপিনুর তার যে কার্যক্রম চালিয়েছিল তাকে সেলুট জানাই। কিন্তু সেনাবাহিনী, পুলিশ, যারা রাষ্ট্রের জনগণের সেবার জন্য তাদের আইন শৃঙ্খলা বাহিনীতে ঢুকেছে, যেই সেনাবাহিনী রাষ্ট্রের নিরাপত্তা এবং সার্বভৌমত্বকে রক্ষা করার জন্য এবং জনগণের সার্বিক নিরাপত্তা রক্ষা করার জন্য এই সেনাবাহিনীতে ঢুকেছে, যেই পুলিশটা জনগণের কল্যাণের জন্য সেবার জন্য পুলিশে ঢুকেছে, তারা আজকে জনগণের প্রতিনিধিদেরকে হামলা চালাচ্ছে। তাদের মাথা রক্ত ঝরে পড়ছে তাদের হামলা। আপনি কি ভাবতে পারছেন এটা কি করেছেন? 24-এর গণ অভ্যুত্থান পরবর্তীতে এইরকম রাজনীতি হবে আমরা কোনোদিনও ভাবতে পারি নাই। আমরা এটাও ভাবতে পারি না সংস্কার এবং বিচার হবে না, আর এই সংস্কার এবং বিচারের নিচে লুকিয়ে আছে ভারতের আগ্রাসন এবং আধিপত্য। তাই আমি বলে দিয়ে যাই, হয়তো যদি কখনো, জানি না, যদি সেনাবাহিনী ক্ষমতায় যায়, সেনাবাহিনী একাগ্রের মতো ক্ষমতা যায়, তাহলে মিয়ানমারের মতো হবে, তার চেয়ে খারাপ হবে বাংলাদেশ সিভিলও হেরে যাবে, ভারতের আগ্রাসন আবার শুরু হবে, ভারত বাংলাদেশকে হামলা চালাবে দখল করে। এই সেনাবাহিনীর উপর কোনো আস্থা আমাদের নেই, যে সেনাবাহিনী 24 পরবর্তীতে তার ভুল শুধরিয়ে জনগণের কাছে ক্ষমা না চাইয়াছে, আবার তার পুরনো সন্ত্রাসী রূপ আবার রাষ্ট্রের জনগণকে দেখাইবে, তা কখনো ভাবতে পারি নাই। যদি সেনাবাহিনী ক্ষমতা নেয় সিরিয়ার মিশরের প্রেসিডেন্ট সিসির মতো হবে। সেনাবাহিনীর ক্ষমতা হলে সবার আগে আমি আমার সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করব বাংলাদেশ থেকে কিভাবে চলে যাওয়া যায়। কেন এই কথা বলছি? কারণ বাংলাদেশ নিজের জন্মভূমি হওয়া শর্ত এই দেশের কল্যাণে যারা কাজ করে 1971-এর পরবর্তী সময় পর্যন্ত তারা কখনো এই দেশের জনগণ থেকে কোনো স্বীকৃতি, সম্মান কোনো কিছুই পায়নি, পেয়েছে কষ্ট এবং বেদনা এবং বুক ভরা অপমান। আমরা যারা 24-এর গণ অভ্যুত্থানের সৈনিক ছিলাম, 24-এর যোদ্ধা, আমি বলছি এই বিপিনুরের উপর হামলা চালানোর কারণ ছিল এই জিএম কাদের। এই জিএম কাদেরের উপর ভর করেছে আওয়ামী লীগ, জিএম কাদেরের উপর ভর করেছে ভারত, জিএম কাদের উপর ভর করেছে ভারতীয় আগ্রাসন, আধিপত্য, ভারতের ইন্ধন, ভারতের লগিং শুরু হয়েছে জিএম কাদেরের উপরে তাকে ক্ষমতা নেওয়ার জন্য। এই জিএম কাদের আওয়ামী লীগকে পুনর্বাসন করছে। জিএম কাদের 2023 সালে যখন নির্বাচনের আগে ভারত সফর করেছিল, তখন সে বলেছিল ভারতের সাথে আমাদের অনেক বৈঠক হয়েছে, কিন্তু তারা আমাকে পারমিশন দেয়নি এই বৈঠক সম্পর্কে আপনাদেরকে বলা। আপনি বুঝতে পারছেন ভারত কি? বাংলাদেশের প্রথম আলো, ডেইলি স্টার সহ আরও অনেক কিছু আছে যার ভারতের হয়ে কাজ করি। দুঃখের ব্যাপার, আমরা তা জানা সত্ত্বেও কিছুই করতে পারি না, কারণ এটা আমাদের ব্যর্থতা। আমরা বাংলাদেশের জনগণ মানুষ চিনতে পারি না, এটা আমাদের সবচেয়ে বড় ব্যর্থতা। আমরা এখনো চিনি নাই কি দেশের জন্য কল্যাণময় কি অকল্যাণময়, কোন উপদেশটা ভালো কোন উপদেশটা খারাপ চিনি নাই। আমি আমার এই ছোট ক্ষুদ্র জীবনে দেখেছি এই দেশের জন্য যারা যত বেশি কাজ করে তারাই তত বেশি লাঞ্ছিত হয়। তাই ভাবলাম হইতে চাই পিরাকি, তাই লক্ষ্যটা নিয়েছি বিদেশ। ইনশাল্লাহ অচিরেই বিদেশ চলে যাব, তারপরে পিরাকি দাদা আমাদের আইডল, তার মতো ভিডিও করে ইউটিউবে কিছু করব। কারণ এই দেশে আপনি বলবেন আপনাকে গুম করা হবে। দেশের পরিস্থিতি খুবই খারাপ হতে পারে, দেশের মানুষের জীবন যেতে পারে, দেশের পরিস্থিতি খুবই খারাপ হবে, এটা আমরা আরও আগে আন্দাজ করেছি। কারণ ভারতীয় আগ্রাসন এবং আধিপত্য নিয়ে 2020 সাল থেকে গোপন রাজনীতি আমরা করছি। আমরা 2021 সালে আমরা সবচেয়ে বিপদে পড়েছিলাম যারা গোপন রাজনীতির সাথে জড়িত ছিল, হাসিনার ফেসিবাদীর সাথে, ফেসিবাদী রাজনীতির সাথে যারা, ফেসিবাদী রাজনীতির বিরুদ্ধে যারা জড়িত ছিল, সেই শক্তি ছিলাম আমরা। আমি অনেক ছোট ছিলাম, এখন তো দাড়ি মাশাআল্লাহ আল্লাহ দাড়ি দিয়েছে। তখন আমার দাড়ি ছিল না। 2020 সাল ক্লাস 8 পড়ি, করোনার সময় আমাদেরকে দিয়ে হাসিনার বিভিন্ন অপকর্মের কার্যক্রমগুলো বিভিন্ন মানুষের কাছে এই চিঠির মাধ্যমে পৌঁছে দিত। বিভিন্ন নেতাকর্মীরা, বিশেষ করে বিএনপি এবং জামায়াত নেতাকর্মীরা এটা করত। এবং গুপ্ত রাজনীতির সাথে যেহেতু জড়িত ছিলাম, 2021 সালে যখন রমজান মাসে হেফাজতের আলেমদেরকে অ্যারেস্ট করা হয়, তখন আমাদের অনেক গুপ্ত রাজনীতির সাথে জড়িত ছোট ছোট বাচ্চাকে অ্যারেস্ট করা হয়। তখন আমাদেরকে উপর থেকে নির্দেশ দেওয়া হইয়াছিল, তোমরা তোমাদের ফেসবুকের প্রোফাইল শেখ হাসিনার ছবি অথবা শেখ মুজিবের ছবি দিয়ে কমপক্ষে আওয়ামী লীগের, শেখ হাসিনা বা শেখ মুজিবের যত ফটো তোমাদের কাছে আছে কমপক্ষে 100 পরিবারের ফটো ফেসবুকে পোস্ট করবা। কারণ
তোমার ফেসবুকটা যখন সাইবার ওরা ধরবে, তুমি আওয়ামী লীগ না বিএনপি না জামাত না কোনভাবে তুমি হাসিনা বিদ্বেষী না কি, এটা যখন ধরবে তখন প্রোফাইল দেখে নিশ্চিত হবে তুমি আওয়ামী লীগের, তোমাকে আর সন্দেহ করবে না। যদি প্রোফাইল ঘাটাঘাটি করে প্রোফাইল ভিতরে ঢুকে তখন যদি শেখ হাসিনা বা আওয়ামী লীগের কোনো ছবি দেখে তখন ধরবে না। এই কারণে 2021 সালে আমি বঙ্গবন্ধুর শালার পোলার ছবি দিয়ে রাখছিলাম এবং তারপর আর ছবিটা আমি কাটিনি। আমাদের গুপ্ত রাজনীতি চলছিল, আমরা গুপ্ত রাজনীতিতে কোনোদিনও জানতে পারতাম না 24-এর গণঅভ্যুত্থানে হাসিনার পতন হবে। আমরা ওই দিনই হাল ছেড়ে দিলাম। 7ই জানুয়ারি 2024-এর যে নির্বাচন হয়েছিল সেই দিন আমরা হাল ছেড়ে দিয়েছিলাম যে হাসিনাকে আর মনে ঠেকানো যাবে না। তারপরও একটা ভিতরে একটা আশ্বাস নিয়েছিলাম যে হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের কিছু গোপন নথি আমাদের কাছে ছিল, এইগুলো দিয়ে ইসলামপন্থীদেরকে মাঠে নামাইয়া যদি চেষ্টা করা যায়, যদি সফল না হইতাম নিজের জীবন থেকে, সেই কারণে আর এত বেশি চেষ্টা করে। কিন্তু আজকে যে হামলাটা হয়েছে এই ওয়াকার জামান, সে সেনাপ্রধান ঠিক আছে, সেনাবাহিনী নিয়ে আমরা বলতে চাই না নিজেদের ভয়ে, এখনও ভারতের আগ্রাসন আধিপত্য সেম জায়গায় আছে। এই সরকার 5% আগ্রাসন আধিপত্য সাময়িকভাবে বন্ধ রাখিয়ে আছে, কিন্তু আসল জিনিস এখনো বন্ধ করতে পারে না। ইউনুস ভাই আপনি কিছুই করতে পারেন, তাই দেশ থেকে চলে যাবে। এই দেশ থেকে কোনো লাভ নেই। আজকে বিপিনুরের উপর হামলা হয়েছে, বিপিনুর সে রাজনীতিবিদ, সে প্রকাশ্যে রাজনীতি করে, আমরা গোপনে রাজনীতি করি। আমাদের আর তার মাঝে একটাই তফাৎ, সে প্রকাশ্যে, আমরা প্রকাশ্যে নই, আমরা গোপনে। আমরা প্রকাশ হব ভাবছি, দেশের যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে প্রকাশ হওয়া যাবে না। তাই দেশবাসীর কাছে আমার আকুল আবেদন, এই অন্তর্বর্তী সরকারকে টিকিয়ে রাখুন, সেনাবাহিনী সহ সকল বাহিনীকে সংস্কার করুন, সার্বজনিকভাবে সংস্কার শুরু করুন, নির্বাচন নয় সংস্কার এবং বিচার করুন। নির্বাচন সুষ্ঠু হবে, নাহলে দেশের পরিস্থিতি খুবই খারাপ হবে। দেশকে বাঁচাও, জাতিকে বাঁচাও। বিপিনুরের উপর যে হামলা হয়েছে তার তীব্র নিন্দা জানাই এবং দেশবাসীর কাছে একটি আবেদন, সর্বজনীন জনতার কাছে, রাষ্ট্রের দেশপ্রেমিক জনতার কাছে, সকল দলীয় মতবাদকে ভুলে সকলে ঐক্য হন, রাষ্ট্রের কল্যাণে ঐক্যজোট তৈরি করুন। সকল রাজনৈতিক দল জাতীয় পার্টির কবর রচনা করুন এবং সেনাবাহিনীর বর্বর হামলার বিচার নিশ্চিত করুন এবং সেনাবাহিনীকে সংস্কার করুন, পুলিশ বাহিনীকে সংস্কার করুন। আওয়ামী লীগ চায় নাই, আওয়ামী লীগ লুকিয়ে আছে, সে দেশে বড় ধরনের হামলা করবে। এই জন্যই বলছি, দেশকে বাঁচান, জাতিকে বাঁচান, সাধারণ নারীর ইজ্জতকে বাঁচান। কারণ ভারত কোনোদিন যদি বাংলাদেশ হামলা করে সর্বপ্রথমে দেশের মায়েদের ইজ্জত কেড়ে নেবে। ভাইয়েরা বলছি, অনেক করেছি দেশের জন্য করতে গিয়ে নিজের জীবনে বড় ক্ষতি এনেছি। করিনি জীবনে কোনো কাজ শিখিনি, করিনি লেখাপড়া ভালো মতো, যেন জীবনে একটা কিছু করতে পারবো। নিজের জীবনে লেখাপড়াকে ধ্বংস করেছে এই সালার বাংলাদেশের জন্য, বাংলাদেশকে গর্ব বলি। আজ এই বাংলাদেশ কিছুই দিতে পারে নাই আমাদেরকে। তাই আমি আপনাদেরকে বলতে চাই, দেশকে বাঁচান, নাহলে দেশ থেকে ভাগুন। এই দেশ কিছুই দিতে পারবে না। এই দেশে দেশপ্রেমিক যারা, তারা ততই বেশি অপমানিত, লাঞ্ছিত হয়েছে, জীবন দিয়েছে। যারা প্রকৃত দেশপ্রেমিক আর যারা যত খারাপ, তারা তত বেশি পয়সার মালিক হয়েছে। ভাইয়ের আমার, আজকে অন্তরে কষ্ট লাগে। কেন? এই দেশের জনগণ ভালো মানুষদেরকে কখনো গ্রহণ করে না, সৎ মানুষদেরকে কখনো গ্রহণ করে না, দুর্নীতিবাজদেরকে এই দেশের মানুষ গ্রহণ করে। এই দেশের আল্লাহ বাঁচাও, দেশ ধ্বংসের পথে আল্লাহ দেশকে বাঁচাও, জাতিকে বাঁচাও। আমি বিরহমাতিকা আমার রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরেকটা বিষয় নিয়ে বলি, সেটা হচ্ছে 2009 সালে 25 ফেব্রুয়ারিতে যে পিলখানা হত্যাটা হইয়াছিল, সেই হত্যাটাতে ভারত সরাসরিভাবে অংশগ্রহণ করিয়াছিল। সেখানে হত্যা করে অসংখ্য বাংলাদেশের দেশপ্রেমিক বিডিআর সৈনিকদেরকে হত্যা করেছে। সেই হত্যায় সরাসরি শেখ হাসিনার নেতৃত্ব দিয়েছিল এবং সেই হত্যাকাণ্ডে শেখ হাসিনার নেতৃত্বের সাথে সাথে সেনাবাহিনীর একটা বড় অংশ সে হত্যাকাণ্ডে নেতৃত্ব দিয়েছিল। তখন বিডিআরের অনেক সদস্য হত্যা করার পর যখন বিএসএফ বাহিনী 12 ছিল, ইন্ডিয়ান আর্মি, তারা যখন বাড়িতে ছিল, তাদেরকে অর্ডার দেওয়া হয়েছিল, তোমরা কোনো অস্ত্র নিবা না, অস্ত্রগুলো ভিতরে রাখো, অস্ত্র সাথে বাড়িলে বাইরে সমস্যা হবে। সেনাবাহিনীর একটা বড় অংশ তাদেরকে বিভিন্নভাবে বের করে এনেছিল। তখন তাদের যে অস্ত্রগুলো পিলখানার ভিতরে পড়েছিল, সেগুলো নিয়ে বাংলাদেশের মহিষী দেশপ্রেমিক সৈনিকরা, মহিষী নারীরা, আমার বোনরা, মেজর, সম্ভবত একটা মহিলা মেজর, সে কথা বলেছিল বাংলাদেশের AK-47 যে নলের আগে যে কালারটা সেটা হচ্ছে ব্ল্যাক বা লাল খয়েরি, আর ইন্ডিয়ান AK-47 আগে যে ইয়াটা থাকে হলদে কালার হালকা। তো এই বিষয় নিয়ে সে কথা বলতে তার চারকিটা চলে যায়। ঠিক 24-এর গণঅভ্যুত্থান চলাকালীন সময় ইন্ডিয়ান আর্মি সরাসরিভাবে বাংলাদেশে ছাত্র জনতার বিরুদ্ধে হামলা চালিয়েছিল। তার প্রমাণ হচ্ছে আমি নিজে। কেন আমি নিজে তার প্রমাণ সেটা বলছি।
আমি যখন আন্দোলনে ছিলাম তখন আমাদেরকে সেনাবাহিনী গুলি করিতেছিল, তখন আমরা রাস্তার পাশে ঝোপঝাড়ের নিচে লুকিয়েছিলাম। রোকানের পর সেখানে আমরা দেখিয়াছিলাম সেনাবাহিনীর গাড়িটা নেমেছিল, কিন্তু দুঃখের ব্যাপার সেখানে প্রত্যেকটা সেনাবাহিনীর সদস্য বাংলাতে কথা না বলে তারা হিন্দি ভাষায় কথা বলিতেছিল। আমরা তা বুঝতে পেরেছিলাম এটা হিন্দি ভাষা, কিন্তু আমরা লুকাই আল্লাহর কাছে ভয়ে ডরে আল্লাহর কাছে দোয়া ইনুস করিতেছিলাম আর বলছিলাম, আল্লাহ আমাদেরকে বাঁচাও। তখন আমি নিজে আধা ঘন্টার মতো সেনাবাহিনীর গাড়িটা আমি যেখানে যারে লুকিয়েছিলাম তার উপরে ছিল, উপরে গাড়িটা ছিল, আমি রাস্তার নিচে ঝোপে লুকাইয়াছিলাম। তারপরে চলে যায়। তারপরে 5ই আগস্টের পর আমরা জানতে পারি বাড্ডাতে বড় ধরনের হামলা চালাইয়াছিল তারা, বাড্ডা থানার এদিকে। এটা ভারতীয় পুলিশ, ভারতীয় আর্মি, তারা এই কাজগুলো করিয়াছিল। এরপর তাদের যেই AK-47টা ছাত্র জনতার হাতে পৌঁছেছিল, সেটারও যে ইয়াটা আপনার নোলটা, যে বন্দুক ফায়ারিং করার যে নোলটার আগের জায়গাটা হলুদ, সে পিলখানা হত্যার সময় হলুদ। এতে স্পষ্টভাবে বোঝা যায় ভারতের সৈনিকরা পিলখানা হত্যা এবং 24-এর গণঅভ্যুত্থানে শেখ হাসিনাকে বাঁচানোর জন্য ছাত্র জনতার উপর সরাসরি গুলি চালাইয়াছিল।